গল্প বাঁধনহারা প্রেম পর্ব ৬ লেখিকা শান্তমণি মায়াবতী রোদ কাপা কাপা কণ্ঠে বলে ওঠে। রোদ, ঠিক আছিস তুই নীলা? এভাবে কাঁদছিস কেন? ঠিক আছিস তুই? নীলা কাঁদতে কাঁদতে বলে। নীলা, আমি ঠিক আছি, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে রোদ। রোদ, আবার কি আকাম ঘটিয়েছিস তুই? হ্যাঁ। নীলা, আমার কোনো দোষ নেই রোদ। রোদ, এমনি এমনি তো আর আঙ্কেল আন্টি তোকে বাসা থেকে বের করে দিবে না, আগে বল কি আকাম ঘটিয়েছিস? নীলা কাঁদো কাঁদো স্বরে বলে উঠে। নীলা, আমাকে দেখতে আসছিল কালকে। রোদ, তোকে দেখতে আসছে আর আমাকেই বলিসনি? নীলা, কি করে বলবো, আমার মাথা, হ্যাঁ, আমি নিজেও জানতাম না যে আমায় দেখতে আসবে। হুট করে আম্মু এসে বলে আমাকে নাকি দেখতে আসছে, আমি প্রথমে না বলি, কিন্তু তারা কেউ আমার কথা শুনেনি, জোর করেছে, আর আমাকে জোর করলে যা হবার তাই হইছে। রোদ, বিয়ে করে নে, সমস্যা কি? নীলা, রোদ, তুই চাস আমার মতো একটা সুন্দরী মেয়ে ওই সরকারি বুইরা টাকলাকে বিয়ে করি? হ্যাঁ। রোদ, এই তুই কি করেছিস মাত্র পক্ষের সঙ্গে? নীলা, আসলে বাসায় ঢোকার আগে ছাদ থেকে পচা ডিম ছেলে আর ছেলের মা বাবাদের গায়ে মেরেছি, আমি আর আমার ভাই মিলে। রোদ, তারপর কি হয়েছে? নীলা, পাত্রপক্ষ বাড়িতে ঢোকার আগেই পালিয়েছে। রোদ হাসতে হাসতে বলে। রোদ, তুই এটা ঠিক করিসনি নীলু। নীলা, থামো তো তুই, পাত্রপক্ষ আব্বুর সাথে অনেক রাগারাগি করেছে, বিয়ে ভেঙে দিচ্ছে, আব্বু আমার উপর সন্দেহ করে, আমার ছোট ভাইকে ধমক দিচ্ছে, তারপর আমার ভাই সব বলে দিয়েছে। আব্বু আম্মু রাগ করে বাসা থেকে বের করে দিচ্ছে, এখন আমি কোথায় যাব? রোদ, রোদ, তুই আমাদের বাসায় আয়, আঙ্কেল আন্টি রাগ কমলে তোকে নিয়ে যাবে। নীলা, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কথা বলে রোদ ফোন রেখে দেয়। আজকে সকাল সকাল ঘুম ভেঙে রোদের নিজেকে শুভ্রের বিছানায় দেখে কিছু অবাক হয়। কারণ সে কালকে রাতে ফ্লোরে কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছিল। কিন্তু সে বিছানায় আসলো কি করে? রোদ আশেপাশে তাকায় কিন্তু শুভ্রকে কোথাও দেখতে পায় না। শুভ্রের রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়। এখন সময় বিকাল ৫টা, নীলা অনেক আগেই এসেছে দুপুরের দিকে, তবে নিলয় গাধাটার সাথে দেখা হয়নি। রোদ নীলা রুহি মিলে অনেকক্ষণ গল্প করে। অহনা টিনা নিলয় এরা তাদের নানু বাড়িতে গেছে। আরাফ চৌধুরী বাড়িতে নেই। হাসি বেগম হঠাৎ উদাও, সে সবাইকে বলে গেছে যে সে তার বাবার বাড়ি যাচ্ছে, কিন্তু সে সেখানে যায়নি। শুভ্রের চাচা আরিফ চৌধুরী আরাফাত চৌধুরী এরা ব্যবসার জন্য চট্টগ্রাম থাকে, ৬ মাস ৮ মাস পর পর কয়েকদিনের জন্য বাড়িতে আসে। সেরকম তাদের আসা হয় না চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়িতে এখন রোমান অয়ন শুভ্র হেনা বেগম, রোদ নীলা, রুহি আর রিয়া আছে। রিয়াকে রেখে গেছে হাসি বেগম সবার উপর নজর রাখতে। রুহি করিডোর দিয়ে নাচতে নাচতে যাচ্ছিল রোদ আর নীলার কাছে, এমন সময় কারো শক্ত হাতে কেউ টান দেয়। রুহি ভরকে যায়। রোমান রুহির হাত ধরে টেনে নিজের সামনে দাঁড় করাই। রুহি রোমানকে সামনে দেখে রাগী রাগী ভাব নিয়ে বলে, রুহি, এই আপনি হাত ধরে আছেন কেন? হাত ছাড়ুন তো। রোমান রুহির দিকে তাকিয়ে আছে ঘোর লাগা দৃষ্টিতে। রুহি হাত মোচড়াতে মোচড়াতে বলে, রুহি, ভারী অভদ্র লোক তো আপনি, হাত ছাড়তে বলছি কিন্তু ছাড়ছেন না। রোমান ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে, রোমান, ও তাই নাকি, আমি অভদ্র? রুহি, হ্যাঁ, আপনি একটা অভদ্র লোক। রোমান রুহির হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে কোমর চেপে ধরে দুষ্ট হেসে বলে, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। কাছে আসো না, আরো কাছে আসো না। রুহি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। যখনই কিছু বলতে যাবে রোমান রুহির ঠোঁট আঙুল দিয়ে বলে, রোমান, ইস কথা বলো না, কোনো কথা বলো না, সুইট হার্ট।
রুহি রেগে গিয়ে রোমানের ঠোঁটে রাখা আঙুলে কামড় বসায় জোরে। রোমান আহহ বলে চিৎকার করে, রুহিকে ছেড়ে দেয়। রুহি রোমানের কাছ থেকে ছাড়া পেয়ে রাগান্বিত হয়ে বলে, রুহি, কোথাও শুনেছিলাম সুন্দর ছেলেরা নাকি লুচ্চা হয়, আজকে তার প্রমাণও পেলাম। অভদ্র লোক। কথাগুলো বলেই রুহি চলে যায়। রোমান মুচকি হাসে, মনে মনে বলে, রোমান, অভদ্র তো তোমার সাথেই হব। হে আমার শ্যামাবতী, তুমি আমার রাতের ঘুম কেড়ে নিছ, আর আমি তোমার রাতের ঘুম হারাম করে ছাড়ব। রুহি নীলা আর রোদের কাছে আসে। তিনজন মিলে অনেকটা সময় গল্প করে কাটায়। মাগরিবের আজান দিতেই সবাই উঠে নামাজের জন্য যায়। রোদ নামাজ পড়ে ড্রয়িং রুমে আসে। হালকা পাতলা কিছু নাস্তা বানিয়ে নিবে সবার খাবার জন্য। রিয়া রোদকে দেখে রাগে ফুঁসতে থাকে, কারণ এই মেয়ে তাকে সেদিন গলায় ছুরি ধরেছিল। কিন্তু তার খালাম্নি বিশ্বাস করল না। বাসা একদম ফাঁকা, যে করেই হোক এই রোদকে একটা শিক্ষা দিতেই হবে। মনে মনে শয়তানি ফন্দি আটে রিয়া। রোদ নাস্তা বানিয়ে নিজের রুমের দিকে যায়। সবাই নাস্তা করে অনেকটা সময় গল্প করেও কাটায়। রাত সকাল 10টা। কালকে রাতে শুভ্র যে বাসা থেকে বেরিয়েছে, আর আজকে সারাদিনেও বাড়িতে আসেনি। এই মাত্র বাড়ি ঢুকছে ক্লান্ত শরীর নিয়ে। রোদ ড্রয়িং রুমে ছিল হেনা বেগমের সাথে। শুভ্র ড্রয়িং পেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে। তখনই হাসির শব্দ পায়। পিছন ফিরে তাকায় রোদ, আর হেনা বেগম কিছু একটা নিয়ে হাসছেন। শুভ্র রোদকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শুভ্র, রোদ 1 কাপ গরম গরম কফি নিয়ে 5 মিনিট মধ্যে আমার রুমে আয়। হেনা বেগম আর রোদ শুভ্রের কণ্ঠ পেয়ে সিঁড়ি দিকে তাকায়। শুভ্র কথাগুলো বলে আর দাঁড়ায় না, চলে যায় নিজের রুমে। এই সব কিছুই উপরে দাঁড়িয়ে শুনেছিল রিয়া। রাগে ফুঁসতে থাকে। হেনা বেগম মুচকি হাসে, তারপর রোদকে বলে ওঠে, হেনা বেগম, যা আমার নাতির জন্য কফি নিয়ে যা, তাড়াতাড়ি। কথাগুলো বলেই হেনা বেগম নিজের রুমের যায়। রোদ কিছুক্ষণ সেই একই জায়গা বসে থাকে। সে যত চাইছে এই লোকের কাছ থেকে দূরে থাকতে, কিন্তু না, তাকে ঘুরে ফিরে এই লোকের কাছে যেতে হবে। রোদ বসা থেকে উঠে কিচেনে যায়। কফি বানিয়ে নিয়ে আসতে যাবে, তখনই হেনা বেগম ডাক আসে। হেনা বেগম তার ওষুধ খুঁজে পাচ্ছেন না, তাই রোদকে ডাকে। রোদ কফি টেবিলের কফির মগ রেগে হেনা বেগমকে ওষুধ খুঁজে দিয়ে আসে। এইদিকে রিয়া কফির মগে 1 গাধা লবণ দিয়ে দেয়। যখনই লবণ দিয়ে ড্রয়িং দিকে আসতে নেয়, তখন রোদের সামনে পড়ে রোদ ভ্রু কুঁচকে তাকায়। এখানে কি করছে? হাতে পানির বোতল দেখে কিছু জিজ্ঞেস করতে গিয়েও আর করে না। রোদ কফির মগ নিয়ে শুভ্রের রুমে যায়। শুভ্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। ট্রি টেবিলের উপর কফির মগ রেখে যেতে নেয়। শুভ্র কফির মগ হাতে নিয়ে রোদকে ডাক দেয়, শুভ্র, রোদ। রোদের পা থেমে যায়। শুভ্রের কফি মুখে দিতেই মেজাজ খারাপ হয়ে যায়। এটা কি কফি নাকি নুনে পোড়া? রেগে রোদের দিকে ছুঁড়ে মারে। সব গিয়ে পড়ে রোদের গায়ে। গরম কফি গায়ে পড়তেই রোদ আহোহো বলে চিৎকার দেয়। শুভ্র রাগী চোখে তাকিয়ে বলে, শুভ্র, এই রকম জঘন্য কফি খাইয়ে আমাকে মারতে চাস না? রোদ টলমল চোখে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্র রোদের দিকে যখনই এগিয়ে আসতে নেয়, রোদ দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। রোদ নিজের রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে ঝরনা ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। রোদ জামা খুলতেই ফর্সা পেট লাল হয়ে আছে, হাতেও কিছু পড়ছে, সেই সব জায়গা জ্বলছে। সেদিন রাতের ব্লেটের আঘাতগুলো এখনো কালছে হয়ে আছে। এক এক জায়গা দাগ হয়ে আছে। আমি আপনার করা বাজে ব্যবহার অত্যাচারগুলো ভুলতে চাইলেও আপনার দেওয়া আঘাতগুলো বারবার মনে করিয়ে দেয় আমায়, চাইলেও আমি ভুলতে পারি না। শুভ্র বেকনিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ ফোনে কল আসতেই রিসিভ করে কানে ধরে। শুভ্র ফোন কেটে তাড়াতাড়ি বেরিয়ে যায় বাড়ি থেকে। 1 ঘন্টা পর হসপিটালের সামনে গাড়ি থামে। গাড়ি থেকে বেরিয়ে শুভ্র হসপিটালের ভিতরে যায়। কিছুক্ষণ আগে হসপিটাল থেকে কল আসছিল, সেদিন সেই মহিলার বিষয়ে।
শুভ্র এতদিন ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে, ডাক্তার বলছে জ্ঞান ফিরলে শুভ্রকে জানাবে। মহিলাটির জ্ঞান ফিরছে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। শুভ্র হসপিটালের করিডোরে আসতেই ডক্টর আহান কেবিন থেকে বেরিয়ে আসে, চিন্তিত হয়ে। শুভ্র কাছে এসে বলে, এই রোগী পরিচিত। শুভ্র ভ্রু কুঁচকে তাকায় ডক্টর আহানের দিকে, তারপর বলে, শুভ্র না, ডক্টর। ডক্টর, রোগী শুধু শুভ্র নামে কাউকে ডাকছে, আর রোগী রিপোর্ট দেখে মনে হচ্ছে যে সে এর আগেও তার মাথায় গভীর আঘাত পেয়েছিল, যার জন্য তার স্মৃতি শক্তি ছিল না। আর সেই আঘাতের জায়গা আবার আঘাত পেয়েছে, রোগীর বাঁচার চান্স খুব কম। শুভ্রের নিজেকে খুব অপরাধী মনে হয়, তার জন্য একজন মানুষ মৃত্যু মুখে। ডক্টর আহান আবার বলে ওঠে, ডক্টর, মিস্টার শুভ্র আমার কেন জানি মনে হচ্ছে আপনার পরিচয় কেউ হতে পারে। আপনি দেখা করুন। কথাগুলো বলেই ডক্টর আহান চলে যায়। ডক্টর চলে যেতেই শুভ্র কেবিনে দরজা খুলে ভিতরে ঢুকে সামনে তাকাতেই দেখে দুজন নার্স মহিলাটির দুই দিকে দুহাত ধরে রেখেছে। মহিলা মুখ থেকে শুভ্র শুভ্র নাম ধরে ডাকছে। শুভ্র ভ্রু কুঁচকে আসে, সামনে আরও দুকদম এগিয়ে যায়। মহিলার সামনে যেতেই শুভ্রের চোখ বড় বড় হয়ে যায়, কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, শুভ্র, হি মা, খালা আপনি এখানে। কারো কণ্ঠস্বর পেতে সাথে সাথে সামনে তাকায় মহিলাটি, শুভ্রকে দেখেই চুপ হয়ে যায়। কাপা কাপা হাত বাড়িয়ে দেয় শুভ্রের দিকে। শুভ্র হতবাক, এত বছর পর রহিমাকে এখানে দেখে। রহিমা কাপা কাপা কণ্ঠে বলে উঠে, তুই শুভ্র বাবা। শুভ্র মাথা নাড়ার। রহিমা কাপা কাপা হাতে শুভ্রের হাত চেপে ধরে, মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে আস্তে আস্তে কিছু বলে উঠে। রহিমা, শুভ্র বাবা, আল্লাহ হয়তো সত্য জানানোর জন্য এখনো আমাকে বাঁচিয়ে রেখেছে। কথাগুলো বলতে বলতে চোখ ভিজে ওঠে। শুভ্র অস্থির হয়ে বলে ওঠে, শুভ্র, খালা আপনি শান্ত হন, আগে সুস্থ হন, তারপর আপনার সব কথা শুনব। রহিমা, না বাবা, আজ না বলতে পারলে আমি আর কখনোই বলতে পারব না। আমার আর সময় নেই বাবা। সব কিছু তোমাকে বলে যেতে না পারলে আল্লাহ আমাকে পর ওপারে মাফ করবে না। শুভ্রের কপাল কুঁচকে আসে, কি এমন সত্য বলতে চায় যা সে জানে না। রহিমা কাপা কাপা কণ্ঠে বলে উঠে, রহিমা, তোমার মা কে রোদ খুন করেনি, আর না রোদের কোনো দোষ ছিল। তোমাকে আমি মিথ্যা বলেছিলাম বাবা। শুভ্র বসা থেকে উঠে পড়ে হাত পা কাঁপড়ে থাকে, কাপা কাপা কণ্ঠে বলে উঠে, শুভ্র, খালা আপনি এই সব কি বলছেন? রহিমা চোখ দিয়ে পানি পড়ছে, শ্বাস বেড়ে গেছে, জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, রহিমা বাবা, সেদিন আমি লোভে পড়ে মিথ্যা বলেছিলাম, যার জন্য শাস্তি আমি পেয়েছি। আর তোমাকে যে ছবিগুলো দেখানো হয়েছিল সবকিছু মিথ্যা ছিল বাবা। আমি আমার পাপের শাস্তি পেয়েছি, তোমরা আমায় মাফ করে দিও। শুভ্র রহিমা কাছে গিয়ে বলে, শুভ্র, খালা রোদ যদি কিছু না করে থাকে তাহলে কে করেছে এই সব? বলো খালা, কে আমার মায়ের খুনি, আর কেন বা রোদের নামে মিথ্যা বলেছ? রহিমা চারদিক অন্ধকার হয়ে আসে, জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, রহিমা, তোর সবথেকে আপনজন এই সব করেছে। রোদকে তোর থেকে দূরে করার জন্য এই সব করছে ওরা সবাই মিলে। তোর মা বাবাকে, তোর চা। আর কিছু বলতে পারে না। শুভ্র চোখ লাল হয়ে আছে, হাত পা থর থর করে কাঁপছে। রহিমা খালাকে চিৎকার করে ডাকে, কিন্তু কোনো সারা শব্দ পায় না। এই প্রথমবার শুভ্রের বুকে হাহাকার সৃষ্টি হয়। পুরো শরীর থর থর করে কাঁপছে। তার মনে পড়ে যায় রোদের প্রতি করা প্রতিটা অন্যায়। শুভ্রের চিৎকারে ডক্টর এসে বলে, রোগী আর বেঁচে নেই। শুভ্র ধপ করে নিচে বসে পড়ে। ডক্টর নার্স শুভ্রকে এমন দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। তারা যত দূর জানে এই শুভ্র চৌধুরী অনেক শক্ত মনের মানুষ, অনেক কঠোর। তাকে এইভাবে ভেঙে পড়তে দেখে
কিছু নার্স যায় তুলতে, শুভ্র হাত দিয়ে থামিয়ে দেয়। রাত এখন দুপুর 12টা। অন্ধকার রুমে বসে আছে শুভ্র, হাত দিয়ে রক্ত পড়ে পুরো ফ্লোর বেয়ে বেয়ে যাচ্ছে। হাত থেতলে ফেলেছে, রুমে দেয়ালে রক্ত লেগে আছে। শুভ্র চোখগুলো লাল, শার্ট এলোমেলো, চুলগুলো অগোছালো। এই অবস্থায় শুভ্রকে দেখলে যে কেউ ভয় পাবে। শুভ্র এত কিছু করেও যেন রাগ কমছে না। রাগে আবার দেয়ালে ঘুষি দিতে থাকে, হাত দিয়ে গল গল করে রক্ত পড়ছে। শুভ্র চিৎকার করে বলতে থাকে, শুভ্র, এই হাত দিয়ে আমি আমার ছোট্ট ফুলটাকে আঘাত করেছি, এই হাত আমি রাখব না, রাখব না, এই হাত। কি করে পারলাম এতটা নিষ্ঠুর হতে? শুভ্র ক্লান্ত হয়ে বসে পড়ে রাগে নিজের চুল চেপে ধরে। বলতে থাকে, শুভ্র, কেন সত্যিটা খুঁজলাম না? সামান্য কিছু ছবি আর ওদের কথায় কেন বিশ্বাস করলাম? আমি আমার ছোট্ট পাখিটাকে কি করে পারলাম এত কষ্ট দিতে? শুভ্র ডুব দেয় অতীতে। অতীত। চৌধুরী বাড়ির চারপাশে ঘুরে ঘুরে দৌড়ে 10 বছরের একটা বাচ্চা মেয়ে। কোমর পর্যন্ত চুলগুলো, দৌড়ানোর জন্য দুলছে, দৌড়াচ্ছে আর খিল খিল করে হাসছে। পেছনে পেছনে দৌড়াচ্ছে আরও একটা মেয়ে, গায়ের রং শ্যামবর্ণ, চেহারা জুড়ে যেন মায়ার বসবাস। হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। শুভ্রের পরীক্ষা শেষ, যার জন্য বাড়িতে এসেছে, ছোট একটা বাচ্চার সাথে ধাক্কা খায়। রাগী চোখে তাকায়, রোদ ব্যথা পেয়ে জোরে জোরে কেঁদে দেয়। রোদকে দেখে শুভ্র মনে মনে বলে, শুভ্র, এ তো তার ফিটার খাওয়া বাচ্চা বউ। কপাল তার, 20 বছর বয়সে তার মা বাবা মিলে 10 বছরের এক ফিটার খাওয়া বাচ্চার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ইস, কত ইচ্ছে ছিল বউকে নিয়ে ঘুরবে, আদর করবে, সব সময় তার বউ তার যত্ন নিবে, কিন্তু তার কপাল, এই মেয়ে বড় হতে হতে আমি তখন বুড়ো হয়ে যাব। দীর্ঘ শ্বাস ফেলে শুভ্র রোদের হাত ধরে উঠে দাঁড় করাতে নেয়। কিন্তু রোদ দাঁড়াতে পারে না। রোদ ভ্যা ভ্যা করে কাঁদছে। শুভ্র কোনো কিছু না ভেবে রোদকে কোলে করে নিয়ে বাড়ির ভিতরে যায়। রোদের কান্নার শব্দ পেয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসেন আফরিন বেগম। শুভ্রকে দেখে বলে, আফরিন বেগম, এই তুই রোদের সাথে কি করেছিস? হ্যাঁ। শুভ্রের বিরক্ততে নাক মুখ কুঁচকে আসে। আফরিন বেগমকে উদ্দেশ্য করে বলে, শুভ্র, আম্মু তোমার এই টুকু মেয়ের সাথে কি বা করব? হ্যাঁ, ধরলেই তো ভ্যা ভ্যা করে। তুমি যেমন ভাবে বলছ, তোমার মেয়েকে আমি খেয়ে ফেলছি। শুভ্র রোদকে সোফায় বসিয়ে দিতে দিতে বলে, শুভ্র, তোমার মেয়ে বাইরে খেলতে গিয়ে পড়ে গেছে। কথাগুলো বলেই শুভ্র সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে যায়। আফরিন বেগম ব্যস্ত হয়ে বলে উঠে, আফরিন বেগম, কতবার বলছি রোদ দৌড়া দৌড়ি করবি না, কিন্তু তুই তো আমার কথা শুনিস না। যখন মামুনি থাকবে না তখন বুঝবি। কথাগুলো বলতে বলতে আফরিন বেগম চোখে পানি চলে আসে। রোদ আফরিন বেগমকে জড়িয়ে ধরে বলতে থাকে, রোদ, খালা মনি, তোমাকে আমি কোথাও যেতে দিব না। আফরিন বেগম রোদকে জড়িয়ে ধরে, আফরিন বেগম, আমি তোদের ছেড়ে কোথাও যাব না। আফরিন বেগমের বড্ড আদরের রোদ, নিজের মেয়ে থেকেও এই মেয়েটাকে বড্ড বেশি ভালোবাসে। রোদের মা বাবা যখন মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট, তখন রোদের বয়স 7 বছর। তখন রোদ এই চৌধুরী বাড়িতে আসে। আরাফ চৌধুরী, আফরিন বেগম। কেউ মা বাবা অভাব বুঝতে দেয়নি রোদকে, তাই তো নিজের প্রাণপ্রিয় ছেলের সাথে একরকম জোর করে বিয়ে দেয় আফরিন বেগম। কারণ সে চায় না রোদকে দূরে রাখতে। এখন হয়তো কিছু বুঝে না, কিন্তু বড় হলে সব রোদ একদিন বুঝে যাবে। আর সে শুভ্রকেও দেখেছে, উপর উপর রাগ দেখালেও আড়াল থেকে রোদের খেয়াল রাখে। প্রথম প্রথম রাগ করেছিল এত ছোট মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখন তার মনে হচ্ছে শুভ্র সবটা মেনে নিচ্ছে। রাত সকাল 9টা। শুভ্রের রুমে আশেপাশে উকি দিচ্ছে রোদ। রুমে শুভ্রকে দেখতে না পেয়ে চুপি চুপি গুটি গুটি পায়ে রোদ রুমে ঢুকে বিছানার উপর অনেকগুলো চকলেট দেখে
চুপি চুপি চকলেটগুলোতে হাত বাড়ায়। শুভ্র সাথে সাথে রোদের হাত চেপে ধরে। রোদকে শুভ্রকে দেখে ভয় পেয়ে যায়। শুভ্র রোদের হাত টেনে ধরে, সামনে দাঁড় করিয়ে রোদকে বলে, শুভ্র, এই তুই এখানে কি করছিলি, আর আমার চকলেট হাত দিছিস কেন? হ্যাঁ। রোদ ভয় ভয় তুতলিয়ে বলে উঠে। রোদ, শুভ্র ভাই, আমি তো দেখেছিলাম, ও দুলাতি, ওইগুলো কি? শুভ্র রাগী চোখে তাকিয়ে বলে। শুভ্র, এ তুই কাকে ভাই বলছিস? হ্যাঁ, কে তোর ভাই হুম? রোদ, কেন তুমি ভাই? শুভ্র, আমি তোর ভাই না, জামাই। রোদ, জামাই কি, আমাকে কিনে দিবে ভাইয়া? শুভ্র কপালে হাত দিয়ে বলে, হায়রে কপাল, আম্মু আমাকে কোন বলদ সাথে বিয়ে দিছে। রোদ কিছু না বুঝে শুভ্রের দিকে তাকিয়ে আছে। শুভ্র আবার বলে উঠে, শুভ্র, এই যে কিছু দিন আগে যে আমাদের বিয়ে হইছে, এখন আমি তোর আর ভাই নেই, আমি তোর জামাই আর তুই আমার বউ, বুঝছিস? রোদ মাথা দুলায়, তার মানে সে বুঝছে। শুভ্র রোদকে আবার বলে উঠে, শুভ্র, চকলেট খাবি? রোদ, হুম খাব। শুভ্র, চকলেট দিব, তবে একটা শর্ত আছে। রোদ কিছু না বুঝে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্র বলে উঠে, শুভ্র, তুই আমার গলা জড়িয়ে ধরে আমায় যতগুলো চুমো খাবি, আমি তোকে ততগুলো চকলেট দিব। রোদ খুশিতে গদগদ হয়ে বিছানার উপর উঠে দাঁড়ায়। শুভ্র বিছানায় বসা। রোদ শুভ্রের গলা জড়িয়ে ধরে শুভ্রকে চুমু খেতে থাকে। গুনে গুনে শুভ্রের শরীর কেঁপে উঠে অজানা অনুভূতিতে। রোদ শুভ্রের ঠোঁটে চুমু দিতে শুভ্র রোদকে বুকের উপর নিয়ে বিছানার উপরে শুয়ে পড়ে রোদের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে কপালে চুমু খায়। রোদের কপালে কপাল ঠেকিয়ে নেশালো কণ্ঠে বলে উঠে, শুভ্র, বউ। রোদ আস্তে করে বলে উঠে, রোদ, হুম জামাই। শুভ্র, এই বউ কবে বড় হবি হুম? আমার যে খুব কষ্ট হয়, বউ খুব করে ছুঁয়ে দিতে ইচ্ছে করে, তাড়াতাড়ি বড় হয়ে যা। রোদ শুভ্রের বুকের উপর বসে বলে উঠে, রোদ, আমি তো অনেক বড় হয়েছি। তুমি আমাকে বড় হতে কেন বলছো জামাই? আমি তো অনেক বড়। শুভ্র হাসে, কি বলছে তার ছোট্ট ফুল তাকে। শুভ্র রোদকে বলে উঠে, শুভ্র, তুই বড়, কে বলেছে, আর আমাকে তুই জামাই বলছিস? রোদ, মামনি বলছে আমি অনেক বড় হয়েছি, আর তুমি তো একটু আগে বললে তুমি জামাই, তাই তোমাকে জামাই ডাকছি। শুভ্র, কতখানি বড় হয়ে গেছে আমার রোদ পাখি? রোদ হাত দিয়ে দেখায় এততৎখানি। জামাই। শুভ্র আবার বলে উঠে, শুভ্র, জানিস বড় হলে জামাই আদর খেতে হয়। রোদ না বুঝে শুভ্রের দিকে তাকিয়ে বলে, রোদ, আমি তো বড়, আমি খাবো আদর, আমাকে আদর কিনে এনে দাও। শুভ্র রোদের গালগুলো টেনে দিয়ে বলে, শুভ্র, আদর তো কেনা যায় না পাখি, তবে বেশি বেশি খেয়ে বড় হয়ে যা, তারপর আমি তোকে আদর দিব। শুভ্রের কথা শুনে রোদ খুশি হয়ে যায়। শুভ্র রোদকে ডেইরি মিল্ক চকোলের সাথে কিটক্যাট আরও অনেক চকলেট বের করে রোদকে দেয়। রোদ চকলেটগুলো পেয়ে তো মহা খুশি, দৌড়ে শুভ্রের রুম থেকে চলে যায়। রোদ যেতেই শুভ্র হাসে। এই ছোট্ট ফুলটার প্রতি তার অন্যরকম এক টান অনুভব করে। রোদকে যখন বিয়ে করেছিল তখন খুব রেগেছিল তার মায়ের উপর, কিন্তু কেন জানি এই বাচ্চা মেয়ের মায়া জড়িয়ে পড়েছে। রোদের বাচ্চামোগুলো তার খুব পছন্দ। আফরিন বেগম শুভ্র রুমের সামনে এসে বলে, আসতে পারি বাবা? শুভ্র তার মাকে দেখেই মুখে হাসি ফুটে আফরিন বেগমকে বলে উঠে, শুভ্র, আম্মু আমার রুমে আসতে তোমার কোনো অনুমতি লাগবে না, তুমি আসো তো। আফরিন বেগম হাসেন। শুভ্রের বিছানার উপর বসে শুভ্র বিছানায় গিয়ে মায়ের কোলে শুয়ে পড়ে। আফরিন বেগম শুভ্রের মাথায় হাত ভুলাতে ভুলাতে বলে, আফরিন বেগম, আমার মাফ করে দিস বাবা, আমি তোদের ভালো জন্য এই সব করছি। আমার উপর রেগে থাকিস না। শুভ্র মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে উঠে,
শুভ্র আমি তোমার উপর রেগে নেই আম্মু। আফরিন বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলেন। শুভ্রকে উদ্দেশ্য করে বলে ওঠে, আফরিন বেগম, আমাকে একটা কথা দিবি বাবা। শুভ্র, কি কথা আম্মু? আফরিন বেগম শুভ্রের হাত নিজের মাথায় রাখে, তারপর বলে ওঠে, আফরিন বেগম, শুভ্র তুই আমার রুহি আর রোদকে দেখে রাখবি। ওদের কখনো কষ্ট দিবি না। আমরা যদি নাও থাকি, সারা জীবন রোদ রুহির ছায়া হয়ে আগলে রাখবি। শুভ্র, আমি কথা দিচ্ছি আম্মু, আমি রোদ রুহিকে সবসময় আগলে রাখব। কখনো কষ্ট পেতে দিব না। সকাল সকাল ৮টা চৌধুরী বাড়ির সবাই সকালের নাস্তা করছে। রোদ রুহি দৌড়ে আসে খাবার টেবিলে। শুভ্র নাস্তা করছিল। রোদকে দেখে মুচকি হাসে, আবার নিজের খাবার খাওয়াতে মনোযোগ দেয়। রোদ গিয়ে খাবার টেবিলে বসে পড়ে। আফরিন বেগম রোদকে খাবার দেয় প্লেটে। রোদ প্লেটে খাবার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে আফরিন বেগম দিকে তাকিয়ে বলে ওঠে, রোদ মামনি আমাকে আরো বেশি খাবার দাও। আফরিন বেগম বলে ওঠে, আফরিন বেগম, রোদ মা এই খাবারটা শেষ করো, তারপর দিচ্ছি। রোদ, না আমাকে আরো বেশি করে খাবার দাও, আমাকে বেশি বেশি খেতে হবে। আফরিন বেগম, মা তুমি এর থেকে বেশি খেতে পারবে না। রোদ মুখ ফুলিয়ে বলে, রোদ পারবো আমি, আমার জামাই বলছে বেশি বেশি খেতে। রোদের মুখে জামাই ডাক শুনে টেবিলের সবার খাওয়া থেমে যায়। সবাই রোদের দিকে তাকায়। শুভ্র মাথা নিচু করে আছে, না জানি এই পুচকি মেয়ে তার মানসম্মানের ফালুদা না করে ফেলে। আফরিন বেগম বলে ওঠে, আফরিন বেগম, জামাই তোমাকে বেশি বেশি খেতে কেন বলেছে রোদ? রোদ বলে ওঠে, রোদ আমাকে তাড়াতাড়ি বড় হতে হবে মামনি। জামাই বলছে বেশি বেশি খেয়ে তাড়াতাড়ি বড় হতে, তাহলে নাকি আমাকে আদর দিবে। হেনা বেগম রোদের কথা শুনে ঠোঁট টিপে হাসেন। আফরিন বেগম পুনরায় বলে ওঠে, আফরিন বেগম, রোদ মা, তা তোমার জামাইটা কে শুনি? রোদ এক আঙুল সামনের দিকে তাক করে বলে ওঠে, রোদ ওই তো আমার জামাই। আফরিন বেগম, তোমাকে শুভ্রকে জামাই বলে ডাকতে কে বলেছে? রোদ। রোদ, জামাই কালকে বলেছে তাকে যেন ভাইয়া না ডাকি, জামাই যেন বলি। তাই জামাই বলছি, আর আমি তো তার বউ। রোদের কথা শুনে শুভ্রের ভীষণ লেগে যায়। জোরে জোরে কাশতে থাকে। শুভ্র আর খাবার টেবিলে ১ সেকেন্ড থাকে না। তাড়াতাড়ি উঠে কাউকে কিছু না বলেই নিজের রুমে চলে যায়। আর ১ সেকেন্ড এইখানে থাকলে এই মেয়ে নিশ্চিত চুমু খাওয়ার কথাটা বলে দিবে। শেষ মানসম্মানটুকু রাখতে পারবে না। শুভ্র যেতেই খাবার টেবিলে সবাই হেসে দেয়। ২ দিন পর হেনা বেগম রুহি এরা কেউ বাসায় নেই। গ্রামের বাড়িতে গেছে। রোদ যেতে চেয়েছিল, কিন্তু আফরিন বেগম যেতে দেয়নি। মামনি বারণ করেছে বলে রোদ আর জেদ করেনি যাওয়ার জন্য। এই ২ দিন শুভ্র বাড়িতে ছিল। আজকে শুভ্র রোমান অয়ন মিলে সাজেক ঘুরতে যাবে। শুভ্র জামা কাপড় লাগেজে গুছিয়ে রেখে রেডি হচ্ছিল। এমন সময় রোদ দৌড়ে আসে শুভ্রের কাছে। শুভ্র এক নজর রোদের দিকে তাকায়। রোদ বিছানার উপর উঠে দাঁড়ায়, শুভ্রকে ডাক দিয়ে বলে, রোদ এই জামাই শোনো। শুভ্র রোদের দিকে ফিরে তাকায়। এই মেয়ে তাকে এখন সবার সামনে বসে যখন তখন জামাই বলে ডাকে, যার জন্য তার সবার সামনে কয়েকবার লজ্জায় পড়তে হয়েছে। শুভ্র রোদের সামনে দাঁড়ায়। রোদ শুভ্রের গলা জড়িয়ে ধরতে নেয়, কিন্তু শুভ্র হাইট বড় হওয়াতে পারে না। রোদ শুভ্রের গলা জড়িয়ে ধরতে ব্যর্থ হওয়া শুভ্র রোদের কোমর জড়িয়ে ধরে কোলে তুলে নেয়। রোদ সাথে সাথে শুভ্রের গলা জড়িয়ে ধরে বলতে থাকে, রোদ তুমি কোথায় যাচ্ছ জামাই? শুভ্র রোদের নাকে নিজের নাক ঘষে আদুরে কণ্ঠে বলে ওঠে, শুভ্র বউ আমি বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। রোদ আমিও যাব তোমার সাথে। শুভ্র বউ তুমি তো এখনো ছোট, বড় হও তারপর নিয়ে যাব। রোদ ঠোঁট ফুলিয়ে বলে, রোদ আমি তো বেশি বেশি খাই, এখন বড় হয়ে গেছি। আমিও যাব তোমার সাথে। শুভ্র
রোদ এখন না পড়ে আমি তোমাকে অনেক সুন্দর জায়গা নিয়ে যাব। শুভ্রের কথা শুনে রোদের চোখে পানি টলমল করছে, অভিমান করে কোল থেকে নামতে নেই। শুভ্র রোদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে গাল টেনে আদুরে কণ্ঠে বলে ওঠে, শুভ্র, ঈশস আমার বাচ্চা বউ দেখি রাগ করতে পারে। রোদের চোখের পানি মুছে দিয়ে গালে শব্দ করে চুমু খেয়ে বলে ওঠে, শুভ্র, এইভাবে কাঁদবি না ওকে, এইভাবে কাঁদলে তোকে আদর আদর লাগে, খেয়ে ফেলতে ইচ্ছে করে। রোদ কিছু না বুঝে শুভ্রের দিকে তাকিয়ে আছে। শুভ্র রোদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে ওঠে, শুভ্র, সোনা বউ আমার এইভাবে কাঁদে না, আমি এই যাব, আবার উড়ে তোমার কাছে চলে আসব। শুভ্র কথাগুলো বলে রোদের হাতে অনেকগুলো চকলেট দেয়। রোদ চকলেট দেখে খুশিতে চোখ মুখ চকচক করে উঠে। শুভ্র রোদকে আবার বলে উঠে, শুভ্র বউ তুমি এই চকলেটগুলো খেয়ে শেষ করো, আমি তোমার চকলেট শেষ হবার আগেই চলে আসব তোমার জন্য আরো চকলেট গিফট নিয়ে। রোদ খুশিতে বলে উঠে, রোদ আচ্ছা ঠিক আছে। শুভ্র রোদকে কোল থেকে নিচে নামায়। রোদ চকলেট পেয়ে খুশিতে দৌড়ে নিজের রুমে চলে যায়। শুভ্র আফরিন বেগমকে বলে চলে যায়। আফরিন বেগম মনটা ভালো নেই, কেমন যেন করছে। বাড়িতে শুধু রোদ, আফরিন বেগম, হাসি বেগম আর রিয়া আছে, আর কাজের মহিলা রহিমা খালা। সকাল সকাল 10টা। চৌধুরী বাড়িতে পিন পতন নীরবতা, বাহিরে মানুষের কান্নার শব্দ। রোদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আস্তে আস্তে বাড়ির বাহিরের দিকে যায়। সবাই কাঁদছে, হেনা বেগম, আরাফ চৌধুরী, নিলয়, রুহি। রোদের চোখ পড়ে সাদা কাপড়ে ঢাকা একটা লাশের দিকে। সামনে এগিয়ে যেতেই দেখে তার মামনি শুয়ে আছে। রোদের হঠাৎ মনে পড়ে যায় তার মা বাবা কথা। তার মা বাবাকে তো এই রকম শুয়ে রেখেছিল। কিছু লোক বলেছিল তার মা বাবা নাকি মরে গেছে, আর নাকি তার মা বাবা কথা বলবে না, আর আসবে না। রোদ দৌড়ে গিয়ে খাটের পাশে দাঁড়ায়। আফরিন বেগম হাত ধরে টানতে থাকে আর বলতে থাকে, রোদ মামনি তুমি এভাবে শুয়ে আছো কেন? উঠো তুমি মামনি, উঠো, আমার ভয় লাগছে মামনি, উঠো না। হেনা বেগম রোদকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠে, হেনা বেগম তোর মামনি আর উঠবে না রোদ, তোর মামনি তোর মা বাবা কাছে চলে গেছে। রোদ হেনা বেগমের কথা শুনে জোরে কেঁদে উঠে। আফরিন বেগমের কাছে গিয়ে পুরো মুখে চুমু খেতে খেতে বলে, রোদ মামনি তুমি আব্বু আম্মু কাছে যেও না, আমাকে ছেড়ে আমি আর দুষ্টামি করব না, সব কথা শুনব তোমার। মামনি উঠো তুমি, দেখো সবাই কাঁদছে কেমন করে, আমার ভয় লাগছে মামনি, তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে যাবে না। রোদের কান্না দেখে আশেপাশে সবাই কাঁদছে। শুভ্র এ কোণে দেয়াল ঘেঁষে বসে আছে। আফরিন বেগমকে কবর দিয়ে সবাই বাড়িতে আসে। রোদ কাঁদতে কাঁদতে শরীর খারাপ করে ফেলেছে। 7 দিন পর শুভ্র এই 7 দিনে রোদকে একটা বারের জন্য দেখেনি, বেঁচে আছে কিনা মরে গেছে। হাসি বেগম মুখে বিশ্বজয়ের হাসি, সবকিছু প্ল্যান মতোই হচ্ছে। শুভ্রকে ভুল বুঝিয়েছে যে রোদ তার মায়ের খুনি, আর আসল সত্যি কখনোই কেউ জানতে পারবে না। রোদ অনেক দিন ধরে অসুস্থ, বারবার মামনি মামনি করছে। শুভ্র আগের মতো আর নেই, গম্ভীর মুখে কোনো হাসি নেই, বাড়ির কারো সাথে কথা বলে না, চোখ দুটো সব সময় লাল হয়ে থাকে। ড্রয়িং রুম থেকে বেরিয়ে বাহিরে দিকে যাচ্ছিল শুভ্র, এমন সময় রোদ এসে শুভ্রকে জড়িয়ে ধরে। শুভ্র লম্বা হওয়াতে রোদ শুভ্রের কোমর পর্যন্ত ধরতে পারে। রোদ কাঁদতে বলে, উঠে, রোদ আমাকে মামনি কাছে নিয়ে চলো শুভ্র ভাই, আমি মামনি কাছে যাব। রোদকে দেখে শুভ্রের রাগটা জেনে দাউ দাউ করে বেড়ে যায়।
রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নিজের কাছ থেকে রোদ টেবিল উপরে গিয়ে পড়ে। রোদের কপাল ফেটে রক্ত পড়ছে, রোদ সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। শুভ্র এই সব কিছু যেন দেখেও দেখছে না। আরাফ চৌধুরী এই সব দেখে শুভ্রের গালে ঠাসস ঠাসস দুটো থাপ্পড় মারে। আরাফ চৌধুরী, তোমার সাহস কি করে হয় রোদের গায়ে হাত তুলতে? শুভ্র রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠে। শুভ্র, বাবা সবকিছু জেনে শুনে একটা খুনির সাপোর্ট করছো তুমি? হ্যাঁ। আরাফ চৌধুরী, রোদ খুনি না, তুমি ভ্রমে আছো শুভ্র। শুভ্র, সবকিছু চোখের সামনে দেখে সত্যিকে মিথ্যা কেন বানাচ্ছ? আরাফ চৌধুরী, শুভ্র, রোদ একটা বাচ্চা মেয়ে, যদি রোদ ভুল করেও থাকে রোদকে মাফ করে দেওয়া উচিত। শুভ্র, মাফ আমি রোদকে কখনোই করব না, আর নাই খুনি বাড়িতে থাকব আমি। আরাফ চৌধুরী আর কোনো কিছু না বলতে দিয়ে শুভ্র বেরিয়ে যায়। 1 মাস পর। আজকে শুভ্রের ফ্লাইট। হেনা বেগম কাঁদছে। আরাফ চৌধুরী শুভ্রকে অনেক বুঝিয়েছে রোদকে মাফ করে দিতে, কিন্তু শুভ্র কোনোভাবেই এই বাড়িতে থাকতে রাজি না। রোদ এখানে থাকলে সে কোনোভাবেই এই বাড়িতে থাকবে না। এই 1 মাসে শুভ্র রোদের সাথে অনেক বাজে ব্যবহার করেছে, ছোট্ট রোদের মনে অনেক দাগ কেটেছে। বড্ড অভিমানে হারিয়ে গেছে আগের সেই দুষ্ট রোদ, পুরো বাড়ি যার হাসিতে ঝনকার তুলত। আজ সেই ছোট্ট পরীটা চুপ হয়ে গেছে। বাড়ির সবাই তার সাথে কেমন করে কথা বলছে, কেউ তাকে ভালোবাসছে না। সারাক্ষণ নিজেকে ঘরবন্দি করে রেখেছে। মামনি ছবি বুকে জড়িয়ে কাঁদছে, তার শুভ্র ভাইও সবার মতো পচা হয়ে গেছে। তাকে এখন খুব মারে, রাগ দেখায়। রুহিকে শুভ্র কোথায় যেন নিয়ে গেছে। রুহিকে নিয়ে যাওয়ার দিন অনেক কেঁদেছিল রোদ, কিন্তু শুভ্র কারো কথা শুনেনি। রুহিকে কোথায় যেন রেখে গেছে। নিজের দেশ ছেড়ে চলে যায় অনেক দূরে। শুভ্র রোদের বাঁধনহারা প্রেম শুরু হওয়ার আগেই যেন সব মিথ্যা বেড়াজালে পড়ে শেষ হয়ে যায়। কেটে যায় অনেকটি বছর, সেই ছোট্ট রোদ বড় হয়ে গেছে। আর শুভ্র আগের থেকে কঠোর আর নিষ্ঠুর হয়ে যায়। নিজের মনে রোদের প্রতি ভালোবাসা মিথ্যা কাছে চাপা পড়ে যায়। শুভ্র হয়ে যায় রাগী, গম্ভীর, বদমেজাজি। বর্তমান। শুভ্র রুমের আশেপাশে তাকায়। রুমের দেয়ালে রোদের ছোট্টবেলা ছবি। তাদের ছোটবেলার বিয়ে ছবিও আছে। শুভ্র আস্তে করে উঠে দাঁড়ায়, ধীর পায়ে। আফরিন বেগম একটা ফটোর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে মাথা নিচু করে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, শুভ্র, আমি আমার ছোট্ট পরীটার খেয়াল রাখতে পারিনি আম্মু। তোমার কথা আমি রাখতে পারিনি আম্মু, তুমি আমায় মাফ করে দিও। আমার ছোট্ট ফুলটাকে অনেক আঘাত করেছি আম্মু, অনেক কষ্ট দিয়েছি। আমাকে কি মাফ করবে আমার ছোট্ট পরী? সকাল সকাল 7টা। শুভ্রের হাত থেকে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে। পুরো শার্টে রক্ত শুকিয়ে আছে। চুলগুলো অগোছালো, চেহারা ফেকাসে। শুভ্র প্যান্ট পকেটে থাকা ফোনটা হাতে নেই। ফোন হাতে নিতেই অনেকগুলো মিস কল দেখতে পায়। হেনা বেগম, রোমান, রুহি সব মিলিয়ে 1000-এর উপরে মিস কল। শুভ্র সাথে সাথে রোমানকে কল ব্যাক করে। শুভ্র হ্যালো বলতে রোমানের কথা শুনে হাত থেকে ফোন পড়ে যায়। হন্তদন্ত হয়ে হসপিটালে ছুটে আসে শুভ্র। শুভ্রের হাত পা থর থর করে কাঁপছে, নিজের প্রিয় কিছু হারিয়ে ফেলার ভয় যেন চারদিক থেকে তাকে ঘিরে ধরেছে। কিছুক্ষণ আগে রোমানের ফোনে কল দিয়ে কানে ধরতেই ভেসে আসে রুহির কান্না মিশ্রিত কণ্ঠে কিছু কথা। রুহি, ভাইয়া, রোদের অবস্থা খুব খারাপ, রোদ হসপিটালে আছে। ডক্টর বলেছে রোদকে বাঁচাতে পারবে কিনা ঠিক বলতে পারছে না। ভাইয়া, তুমি কোথায়? সিটি হসপিটালে চলে আসো তাড়াতাড়ি, আমার খুব ভয় করছে ভাইয়া। শুভ্র আর কিছু বলতে পারে না। হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে হসপিটালের উদ্দেশ্য। 1 ঘন্টা পথ, 15 মিনিট এসে পড়ে হসপিটালের ঢুকে রোদের খোঁজ করে। কেবিনের দিকে ছুটে যায়। হেনা বেগমের অবস্থা খুবই খারাপ। রুহি কাঁদছে, নীলা হেনা বেগমকে ধরে বসে আছে করিডোরে।
রুহি শুভ্রকে দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেই। শুভ্রের চোখ অসম্ভব লাল, চেহারা ফ্যাকাশে, সাদা শার্টে রক্ত লেগে আছে, চুলগুলো অগোছালো, হাতে রক্ত শুকিয়ে গেছে। রোমান নিলয় শুভ্রকে এই অবস্থায় দেখে ভ্রু কুঁচকে ফেলে। যে ছেলে সবসময় পরিপাটি চলতে পছন্দ করে তার এই হাল হলো কি করে। রুহি কাঁদতে কাঁদতে শুভ্রকে উদ্দেশ্য করে বলে, রুহি, ভাইয়া রোদ কথা বলছে না, অনেক রক্ত বের হইছে রোদের, ভাইয়া তুমি রোদকে ঠিক করে দাও। ডক্টর বেরিয়ে আসে। রোমান হন্তদন্ত হয়ে ছুটে যায় ডক্টর কাছে। রোমান বিচলিত হয়ে জিজ্ঞেস করে, রোমান, ডক্টর রোদের এখন কি অবস্থা? ডক্টর মুখে চিন্তার ছাপ, কিছুটা হতাশা নিয়ে বলে ওঠে, ডক্টর, মিস্টার রোমান অপারেশন সাকসেসফুল হয়েছে, তবে যতক্ষণ জ্ঞান না ফিরে ততক্ষণে কিছুই বলতে পারছি না। রোগী নিজ থেকেই কোনো রেসপন্স করছে না। আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে রোগী নিজেই বাঁচার ইচ্ছে ছেড়ে দিয়েছেন, যার জন্য কোনো রেসপন্স করছে না। 24 ঘন্টা মধ্যে যদি জ্ঞান না ফিরে তো রোগীকে আর বাঁচানো যাবে না। মাথার আঘাতটা অনেক গভীর, অনেক রক্তক্ষরণ হয়েছে। তাই প্লিজ আপনারা সবাই আল্লাহর ডাকুন। আমাদের হাতে যতটা সম্ভব চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ হাতে। কথাগুলো বলেই ডক্টর চলে যায়। শুভ্র ধপ করে ফ্লোরে বসে পড়ে। শুভ্রের মনে পড়ে যায় রোদের প্রতি করা নিজের বাজে ব্যবহার, অত্যাচারের কথা। বুকের বাম পাশে চিনচিন করে ব্যথা শুরু হয়েছে। কিছু একটা হারানোর ভয়ে শুভ্রের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। শুভ্র দৌড়ে কেবিনে ঢুকতে যায়। তখন ডক্টর এসে শুভ্রের সামনে দাঁড়ায়। ডক্টর শুভ্রকে উদ্দেশ্য করে বলে, ডক্টর, মিস্টার শুভ এখন আইসিইউ, ভিতরে কারো যাওয়ার অনুমতি নেই। প্লিজ আপনি এখান থেকে সরে যান। রোগী সমস্যা হলে তাকে আর বাঁচানো যাবে না। শুভ্র রাগে ডক্টর কল্যাট চেপে ধরে দাঁত কটমট করে বলে, শুভ্র, কখন থেকে বলে যাচ্ছিস বাঁচবে না, বাঁচানো যাবে না, এই তোদের কি বাল ফালাইতে রাখছি? হ্যাঁ, এখনো আমার বউ জ্ঞান কেন ফিরল না? ডাক্তারি না করে বসে বসে মুড়ি খা। আমাকে আমার বউয়ের কাছে যেতে দে। হেনা বেগম এতক্ষণ শুভ্রকে খেয়াল করেনি। সবাই কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। রোমান তাড়াতাড়ি এসে শুভ্রের কাছ থেকে ডাক্তারকে ছাড়াতে নেই, কিন্তু কোনোভাবেই শুভ্রের সাথে পেরে ওঠে না। ডক্টর তো ভয় শেষ, কারণ সে ভালো করেই চিনে এই শুভ্র চৌধুরীকে বাংলাদেশের টপ বিজনেসম্যান এবং অনেক ক্ষমতাবান লোক, অনেক বদমেজাজি। আশেপাশে লোকরা তাকিয়ে আছে, কেউ কেউ ভিডিও করছে। নিলয় গিয়ে সবাই ধমক দিয়ে মানুষের ভিড় সরিয়ে দেয়। হেনা বেগম আর সহ্য করতে পারে না। শুভ্র পুরো হসপিটালে ভাঙচুর শুরু করে দিয়েছে। শুভ্র ডক্টরকে মেরে বেহাল অবস্থা করে ফেলেছে। হেনা বেগম শুভ্রের কাছে গিয়ে ঠাসস ঠাসস করে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। শুভ্র ধপ করে ফ্লোরে বসে পড়ে। পাশে ডক্টর, নার্স সবাই ভয় কাঁপছে। পাশের ডক্টর সবাই নিয়ে যায়। শুভ্র হেনা বেগমকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। শুভ্রের এমন কান্নায় সবাই হতভম্ব হয়ে যায়। হেনা বেগম কিছুটা অবাক হন। কেউ এই শুভ্রকে চিনতে পারছে না। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। শুভ্র কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, শুভ্র, দাদি, ওদের সবাই বলো না রোদের কাছে আমায় যেতে দিতে। দাদি প্লিজ, আমার পাখিটার কিছু হলে আমি মরে যাব, একেবারে মরে যাব। আমার রোদকে চাই দাদি, রোদ আমার চাই। সবাই অবাক শুভ্রের এমন পাগলামো দেখে। হেনা বেগম শুভ্রকে কি বলে সান্ত্বনা দিবে? সে তো নিজেই ভয় আছে। শুভ্রকে সামলানো অনেকটা বিপজ্জনক হয়ে উঠেছে। রোমান শুভ্রের পিছন থেকে এসে ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে দেয়। কয়েক মিনিট যেতেই শুভ্র শান্ত হয়ে যায়। শুভ্রকে নিয়ে কেবিনে শুয়ে দেই। অয়ন দূর থেকে সব কিছুই দেখছিল। রোদের জন্য অয়নের কষ্ট হচ্ছে।
শুভ্রের এমন পাগলামো করার হঠাৎ কেউ বুঝতে পারছে না। হেনা বেগম মনে মনে শুভ্রের বদলে যাওয়াতে খুশি হলেও রোদের এই অবস্থা জন্য ভীষণ ভয় হচ্ছে। যদি রোদের কিছু একটা হয়ে যায়, শুভ্রকে কি করবে? রোদের কথা মনে আসতেই হেনা বেগম ডুকরে কেঁদে ওঠে। আল্লাহ যেন তার রোদকে তাদের কাছে ফিরিয়ে দেয়। হেনা বেগম মনে পড়ে যায় রোদের সেই রক্ত মাখা মুখ। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় রোদের। বিছানা থেকে উঠে দাঁড়ায়, ঘড়ির দিকে তাকায়, রাত আড়াইটে, পানি খেতে নেয়। পানির বোতলে পানি না পেয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। শরীর প্রচণ্ড ব্যথা অনুভব হয়। রোদ ধীর পায়ে হেঁটে যায় ড্রয়িং রুমের দিকে। সিঁড়ি দিয়ে নামতে নিবে এমন সময় পিছন থেকে কারো জোরে ধাক্কায় নিচে পড়ে যায়। চিৎকার দেওয়ার সময় যেন পায় না। ভোর সকাল, ভোর 4:30, বাড়ির কাজের মেয়ে হঠাৎ চোখ পড়ে রোদের ফ্লোরে পড়ে থাকা নিথর শরীরের দিকে। মাথা ফেটে রক্ত, পুরো ড্রয়িং রুম লাল হয়ে আছে। জোরে চিৎকার দিয়ে উঠে হেনা বেগম, রুহি, অয়ন, রোমান সবাই নিচে জুটে আসে। সবাই রোদকে ধরে হসপিটালে নিয়ে যায়। শুভ্রকে সবাই ফোন দিচ্ছে কিন্তু কেউ ফোনে পাচ্ছে না। বর্তমান 4 ঘন্টা পর শুভ্র চোখ খুলে তাকায়, পিটপিট করে চোখ খুলে তাকায়। নিজেকে বেডে শুয়ে থাকতে দেখে কপাল কুঁচকে ফেলে কিছু একটা মনে আসতেই তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। হাতের ব্যান্ডেজ করানো, হাতের ক্যানোলা একটানে ছিঁড়ে ফেলে দেয়। নার্স ডক্টর আটকাতে চেয়েও পারে না। শুভ্র গিয়ে রোদের কাছে যেতে নেয়। রোদকে আইসিইউতে রাখা হয়েছে। ডক্টর আটকাতে যায়। রোমান ডক্টর থামিয়ে দিয়ে বলে, রোমান ডক্টর, প্লিজ শুভ্রকে যেতে দিন, তা না হলে এর বিপরীত কিছু ঘটে যাবে। ডক্টর আর কিছু বলে না। রোদের কেবিন থেকে নার্স সবাই বের হয়ে আসে। শুভ্র কেবিনের দরজা খুলে রোদের দিকে তাকায়। রোদের মাথায় ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক। শুভ্রের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। শুভ্র রোদের পাশে বসে এক ধ্যানে রোদের দিকে তাকিয়ে আছে। শুভ্র রোদের এক হাত নিজের হাতের মুঠে নিয়ে আলতো চুমু খায়। শুভ্রের চোখের পানিতে রোদের হাত ভিজে যাচ্ছে। শুভ্র অসহায় কণ্ঠে বলে ওঠে, শুভ্র, এই রোদ, ওঠ না প্লিজ, আমার নিজেকে খুব অসহায় লাগছে। প্লিজ এমন করিস না, আর কষ্ট দিব না তোকে, সত্যি বলছি প্লিজ। শুভ্রের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। শুভ্র পুনরায় আবার বলে ওঠে, শুভ্র, এই পাখি, ওঠ না প্লিজ, একটু রেসপন্স কর। ভীষণ ভয় লাগছে আমার, আর কখনো তোকে কষ্ট দিব না। প্লিজ দেখ, আমার সত্যি সত্যি কিন্তু কষ্ট হচ্ছে। এই রোদ। রোদের কোনো সারা শব্দ নেই। শুভ্রের মনে হচ্ছে তার কলিজাটা কেউ ছিঁড়ে নিচ্ছে। নিজেকে এতটা অসহায় কখনো মনে করেনি। কেন তার বউ উঠছে না? শুভ্র, বউ, এই বউ, অনেক অনেক সরি বউ, প্লিজ একটু কথা বল। আমি তোকে কষ্ট দিছি, তার প্রতিশোধ নিচ্ছিস। এমন করিস না প্লিজ বউ। আমি তো তোকে মেরেছি, তুইও আমাকে মার, একেবারে মেরে ফেল, তারপর একটু কথা বল বউ। রোদের কোনো রেসপন্স করে না। রোদকে রেসপন্স করতে না দেখে শুভ্র রাগে চোয়াল শক্ত করে ফেলে। পুরো শরীর রাগে জ্বলছে যাচ্ছে। শুভ্র রাগে কটমট করতে করতে বলে ওঠে, শুভ্র, এইটুকু 400 গ্রামের বাচ্চা আমাকে জ্বালাস না। খুব মরার শখ হয়েছে তোর। কতবার সরি বলছি তাতেও হচ্ছে না। ওকে মরবি না তুই, মর যা, আগে আমি মরব তারপর তুই মরিস গিয়ে যা। শুভ্র কথা শেষ করেই বন্দুক বের করে নিজের মাথায় তাক করে। শুভ্র বন্দুক নিজের মাথায় তাক করে রোদের দিকে তাকিয়ে বলে ওঠে, শুভ্র, মরার শখ হয়েছে তাই না? আচ্ছা ঠিক আছে, মর তুই, আমিও নিজেকে শেষ করে দিলাম এখানে। হেনা বেগম বাহিরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। শুভ্রকে হাতে বন্দুক দেখে হেনা বেগম, রোমান ডক্টর হন্তদন্ত হয়ে কেবিনের ভিতর ঢুকে।
রোদ জোরে জোরে শ্বাস নিচ্ছে। রোদকে ডক্টর এই রকম অবস্থা দেখে সবাইকে উদ্দেশ্য করে বলে, ডক্টর, রোগী রেসপন্স করছে, আপনারা সবাই কেবিনের বাহিরে যান প্লিজ। শুভ্রকে জোর করে হেনা বেগম রোমান কেবিন থেকে বাহিরে নিয়ে যায়। শুভ্র হেনা বেগমের কোলে মাথা রেখে শুয়ে আছে। হেনা বেগমকে শুভ্র বলে ওঠে, শুভ্র, আমি আমার ছোট্ট ফুলের খেয়াল রাখতে পারিনি দাদি, খুব কষ্ট দিয়েছি আমি আমার ছোট্ট বউটাকে। দাদি, আমার বুকটা খালি খালি লাগছে, আমার পরিটার কিছু হলে আমি মরে যাব দাদি, মরে যাব। হেনা বেগম শুভ্রের মাথায় হাত ভুলিয়ে নীরবে চোখের পানি ফেলে। 1 মাস পর আজকে রোদকে বাসায় নিয়ে যাবে। আরাফ চৌধুরী এসেছেন। রোদের পুরোপুরি সুস্থ হতে 1 মাস মতো লেগে যায়। সেই দিন রাতেই রোদের জ্ঞান ফিরে। রোদের জ্ঞান ফিরার পর থেকে শুভ্রকে দেখেনি রোদ। শুভ্র এই 1 মাস আড়াল থেকে রোদের খেয়াল রেখেছে। রোদ রাতে ঘুমালে সারা রাত রোদের পাশে বসে থেকেছে শুভ্র। এই 1 মাসে শুভ্র রাতে একদিনের জন্য ঘুমায়নি, সারা রাত রোদের পাশেই ছিল, আবার সকাল হবার আগেই রোদের কাছ থেকে বেরিয়ে গেছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে শুভ্রের। তার পরিটা কি তাকে মাফ করে নিজের কাছে টানবে নাকি দূরে সরিয়ে দিবে? সকাল সকাল 10টা। হসপিটাল থেকে রোদকে চৌধুরী বাড়িতে নিয়ে আসে সবাই। রোদের অসুস্থ হওয়ার খবর শুনে আরাফ চৌধুরী দেশে চলে আসেন। হাসি বেগম 15 দিন পর আসেন। এসেই শুনে রোদের এই অবস্থা মনে মনে অনেকটা খুশিও হয়। নীলা রুহি মিলে রোদকে নিজের রুমে নিয়ে যায়। ঠিকমতো শুয়ে দিয়ে রুহি রোদের জন্য খাবার আনতে রোদের রুম থেকে বেরিয়ে নিচে আসতে নেয়। এমন সময় রোমান এসে সামনে দাঁড়ায়। রুহি ভ্রু কুঁচকে রোমানের দিকে তাকায়। রোমান মুচকি হেসে রুহিকে বলে ওঠে, রোমান, কোথায় যাচ্ছ রুহি? রুহি, জাহান্নামে যাচ্ছি। যাবেন? রোমান, তোমার সাথে আমি জাহান্নামে যেতেও রাজি। রুহি রাগে ফুঁসতে থাকে। রোমান রুহিকে রাগতে দেখে ঠোঁট কামড়ে হাসে। কিছু একটা ভেবে রুহির হাত ধরে টেনে কিছুটা আড়ালে নিয়ে আসে। রুহি রেগে গিয়ে কিছু একটা বলতে যাবে, তখনই রোমান রুহির মুখ চেপে ধরে বলে ওঠে, রোমান, আই লাভ ইউ রুহি। রুহি রোমানকে ধাক্কা দিয়ে সরিয়ে রেগে চলে যেতে যেতে বলে ওঠে, রুহি, এই সব মজা আমার সাথে করবেন না রোমান ভাই, এইগুলো আমার একদম পছন্দ না। রোমান বোকা বনে যায়। সে কতটা সিরিয়াস হয়ে এই মেয়েকে প্রপোজ করল, আর এই মেয়ে কিনা মজা মনে হল। নিজের কপালে হাত দেয় রোমান। মনে মনে বলে ওঠে, রোমান, জীবনে প্রথম কাউকে প্রপোজ করলি, এত সিরিয়াস হয়ে সেও কিনা মজা মনে করল, ছে বালের কপাল। রুহি রোদের জন্য খাবার বানাতে বানাতে মনে মনে বলে ওঠে, রুহি, কালো মেয়েদের কখনো কোনো সুন্দর পুরুষ ভালোবাসতে পারে না। আর আমার কাছে মনে হয় রোমান ভাই আমার সাথে মজা করছে, ব্যাস, তা ছাড়া কিছুই না। আমার মতো একটা কালো মেয়েকে রোমান ভাইয়ের মতো একজন সুদর্শন পুরুষ কখনো ভালোবাসতে পারে না। এগুলো নেহাতি অন্যায়। আর তার মতো একজন সুন্দর পুরুষের পাশে একজন রমণীকেই মানাবে, আমার মতো কালীকে না। বড্ড অভিমান নিয়ে কথাগুলো মনে মনে বলে রুহি। রোমান ভাই হচ্ছে আকাশের চাঁদ, আর চাঁদের পাশে যদি আমার মতো কালো পেতনি দাঁড়ায় তাহলে সেটা চাঁদের অনেক বড় কলঙ্ক মনে হবে। রুহি রোমানের ভাবনা মাথা থেকে জেরে ফেলে। রোদের জন্য খাবার নিয়ে উপরে যায়। রুহিকে আসতে দেখে নীলা যায় অন্য রুমে ফ্রেশ হতে। আগের মতো আর নিলয়ের সাথে ঝগড়া হয় না। নীলার আগে নিলয় গায়ে পড়ে এসে ঝগড়া করত, কিন্তু এখন কেমন যেন নীলাকে দেখলে এড়িয়ে যায়। নীলাকে নিলয়ের এড়িয়ে যাওয়ার কারণ সে নিজে হলেও কেন জানি মানতে পারছে না। নিজেই নিলয়কে বারণ করেছে তার সাথে যেন কথা না বলে, তাহলে সে কখনোই আর এই বাড়িতে আসবে না। কিছুদিন আগে নিলয় নীলা প্রপোজ করে আর নীলা অনেক রেগে যায় এবং নিলয়কে অনেক কথা শোনায়। নিলয় নীলার এমন ব্যবহারে অনেকটা কষ্ট পেয়েছে। এত হাসি খুশি একটা ছেলে হঠাৎ কারেই একেবারে চুপচাপ হয়ে গেছে, তা বাড়ির কারো নজরে পড়েনি।
রোদের অসুস্থতার জন্য নিলয়ের এমন পরিবর্তন অন্য কেউ খেয়াল না করলে নীলা ঠিকই খেয়াল করেছে। নীলা এখন সব বিষয় এড়িয়ে যায়। নীলা কেমন জানি বুকের ভিতর চিন চিন করে ব্যথা করছে। নিলয়ের সাথে একদিন ঝগড়া না করলে অশান্তি লাগে। নীলা আর কোনো কিছুই ভাবতে পারে না। সে ভালো করেই বুঝে গেছে এই হাদারামকে সে ভালোবেসে ফেলেছে। নিলয়ের রুমে গিয়ে কোনো কিছু না ভেবেই ঢুকে পড়ে। নিলয় শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে চুল মুছতেছিল। কোমরে দোয়ালে পেঁচানো। নীলা হুট করে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় প্রথমে অবাক হয়, তবে নীলাকে দেখে খুশিতে গদগদ হয়ে যায়। নিলয়কে ছাড়তেই নিলয় পাথরের মূর্তি মতো দাঁড়িয়ে আছে, হাতে কোমরের তোয়ালে ধরা। নীলা অবাক হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় উড়াদুরা নাচতে থাকে। এই দিকে তার তোয়ালে ফ্লোরে পড়ে আছে, সেই দিকে কোনো খেয়াল নেই। নীলা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কিছু একটা ভেবে নিজের চোখে হাত রেখে জোরে চিৎকার দিয়ে ওঠে। নীলার চিৎকারে হুঁশ আসে। নিলয়ের নিজের দিকে তাকিয়ে তাড়াতাড়ি তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুমে দৌড়ে দেয় আর নীলা রুমের বাহিরে। নিলয় আফসোস করে বলে উঠে, নিলয়, হে আল্লাহ, খুশি তো দিলা, কিন্তু মানসম্মান সহিসালামত রাখতে পারলে না। এই মায়ার সামনে আসলেই কেন আমার সব খুলে যায়। নীলা ভীষণ লজ্জা লাগছে। আসলেই এই নিলয়ের বাচ্চাটা মানুষ হবে না, গাধাই থেকে যাবে। এইদিকে রিয়ার গালে ঠাসস ঠাসস করে থাপ্পড় দেয় হাসি বেগম। রাগী চোখে রিয়ার দিকে তাকিয়ে বলে উঠে, হাসি বেগম, তোমার এই বোকামির জন্য আমরা সব হারাতাম। রোদের কিছু হয়ে গেলে এই বিষয় সম্পত্তি সবকিছু অনাথ আশ্রমে চলে যেত। রিয়া রাগে ফুঁসতে ফুঁসতে বলে, রিয়া, রোদকে যতদিন আমি মারতে না পারব ততদিনে আমার শান্তি নেই। হাসি বেগম শান্ত কণ্ঠে বলে উঠে, হাসি বেগম, মাথা ঠান্ডা করে সবকিছু করতে হবে রিয়া। একবার যদি কেউ জানতে পারে তো আমরা শেষ। তাই আর কোনো বোকামি করবে না। রোদ আমাদের বড় হাতিয়ার, রোদের কিছু হলে আমরা সব হারাব। হাসি বেগম কিছুক্ষণ থেমে আবার রিয়াকে বলে উঠে, হাসি বেগম, সবার সামনে নরমাল থাকবে, কেউ যেন কিছু বুঝতে না পারে ওকে। রিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় রোদের। মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে ভারী কিছু অনুভব করে রোদ। বিছানা থেকে উঠতে নেয়, কিন্তু কেউ তাকে আষ্ঠে পিষ্টে জড়িয়ে আছে। রোদের চোখে এখনো ঘুম ঘুম ভাব, মোচড়া মুচড়ি করতে থাকে। হঠাৎ কারো ঘুম জড়ানো কণ্ঠ ভেসে আসে, প্লিজ বউ, ডিস্টার্ব করিস না, বড্ড ক্লান্ত আমি, একটু শান্তিতে ঘুমাতে দে। রোদের পুরো শরীর শিউরে ওঠে। মনে হচ্ছে তাকে কোনো সাপ পেঁচিয়ে ধরে আছে। রোদের চোখে ঘুম থাকায় সেও ধীরে ধীরে ঘুমের রাজ্যে পাড়ি দেয়। সকাল সকাল 7টা। সকাল সকাল 7টা। ঘুম ঘুম চোখে পাশে হাত রাখে, কিন্তু কাউকে হাতের নাগালে না পেয়ে সাথে সাথে চোখ খুলে তাকায় শুভ্র। পাশে রোদ নেই। শুভ্র কালকে রাতে রোদ ঘুমে থাকা অবস্থায় নিজের রুমে নিয়ে আসে, কিন্তু তার বউ কই, তাকে তো দেখতে পারছে না। রোদ নিজের রুমে এসে নামাজ পড়ে বসে আছে। সে কোনোভাবেই বুঝতে পারছে না শুভ্রের রুমে কি করে গেল। সকাল সকাল ঘুম ভাঙতেই শুভ্র শক্ত হাতের বাঁধনে নিজেকে পায়। প্রথমে ভয় পেলেও পরে নিজেকে শান্ত করে আস্তে আস্তে শুভ্র ঘুম থেকে উঠার আগেই নিজের রুমে চলে যায়। শুভ্রের মেজাজ চরম পর্যায়ে খারাপ। এইটুকু মেয়ে তার অবদ্ধ হয়। এই মেয়ে তো শিক্ষা দিতেই হবে। সকাল সকাল 10টা। শুভ্র অনেক আগেই রেডি হয়ে অফিস চলে গেছে। রোমানও সাথে গেছে। রোদ নিজের রুমে বসে আছে। রুহি নীলা রোদের রুমে আসে। রুহি নীলা রোদ গিয়ে জড়িয়ে ধরে। তিনজন মিলে অনেকটা সময় গল্প করে কাটায়। দুপুর গড়িয়ে বিকেল। রোমান রুহিকে খুঁজতে অফিস থেকে এসে রুহির অনেক খোঁজ করেছে, কিন্তু কোথাও দেখতে পারছে না।
আর এদিকে রুহি নিজ থেকেই রোমানের সামনে যাচ্ছে না। রোমান ছাদে এসে দেখেই রুহি ছাদে দাঁড়িয়ে আছে। রোমান হঠাৎ রুহিকে পেছনে থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবায়। রুহির পুরো শরীর শিউরে উঠে, বুকের ভিতর যেন কেউ ঢোল পিটাচ্ছে। পিছন থেকে রোমান বলে ওঠে, রোমান, হে আমার বোকা নারী, আর কত পাগল বানাবে আমায়। রুহি রোমানের কণ্ঠ পেতেই রোমানকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয়। বলে উঠে, রুহি, কি সব অসভ্যতা করছেন আপনি? রোমান মুচকি হাসে, তারপর বলে উঠে, রোমান, সবকিছু তো জানো তুমি, তাহলে আবার কেন জিজ্ঞেস করছো? হ্যাঁ, আর বউয়ের সাথেই তো অসভ্যতা করব না, কার সাথে করব? রুহি রাগী চোখে তাকিয়ে আছে রোমানের দিকে, পুনরায় রাগে কটমট করতে করতে বলে উঠে, রুহি, এই কে আপনার বউ? হ্যাঁ। রোমান, কেন তুমি আমার বউ? রুহি রেগে ছাদ থেকে যেতে নেই, এমন সময় রোমান রুহির হাত ধরে টান দিয়ে ছাদের দেয়ালের সাথে চেপে ধরে। রুহি চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, রোমান, আমার ভালোবাসাকে কেন তুমি প্রত্যাখ্যান করছো? রুহি, আমি তোমাকে সত্যি খুব বেশি ভালোবাসি। ভালোবাসি। রুহি মুখে কিছুটা বিরক্তি নিয়ে বলে ওঠে, রুহি, এটাকে ভালোবাসা বলে না, আর আপনি যে আমাকে ভালোবাসেন ভালোবাসেন বলছেন, এটা আমার কাছে মজা ছাড়া কিচ্ছু না। রোমান, সিরিয়াসলি রুহি, এত এত মেয়ে থাকতে আমি তোমার পিছনে মজা করার জন্য এইভাবে পড়ে আছি, তুমি কি কিছুই বুঝতে পারছো না? রুহি, ঠিক বলেছেন, আমার মতো একটা কালো মেয়ের পিছনে কেন পড়ে আছেন? হ্যাঁ, এত এত সুন্দরী মেয়ে থাকতে। রুহি আর কিছু না বলেই নিজেকে রোমানের কাছ থেকে ছাড়াতে নেই। রোমান রুহিকে আরো জোরে চেপে ধরে বলে ওঠে, রোমান, আমার কথা শেষ হয়নি। রুহি, তুমি কোথাও যেতে পারবে না। রুহি, আপনার এই সব আজাইরা কথা শোনার সময় আমার নেই, প্লিজ ভাইয়া ছাড়ুন। আর যাই হোক, আপনার মতো একজন সুদর্শন পুরুষ কখনোই আমার মতো কালো মেয়েকে ভালোবাসতে পারে না, তাই প্লিজ যেতে দিন। রোমান, সৌন্দর্য কি সব? রুহি, রুহি, সৌন্দর্য এখন সব, মানুষ সৌন্দর্য পূজারী। আর যাই হোক, আপনার মতো একজন সুন্দর পুরুষের সামনে আমার মতো শ্যামকন্যা বেমানান। রোমানের হাত আগলা হয়ে আসে, সে এই মেয়ে কিভাবে বুঝাবে। রুহি ছাদ থেকে যেতে যেতে বলে ওঠে, রুহি, ভাইয়া, আপনি এখন মোহে আছেন। যখন মোহ কেটে যাবে, তখন আপনি নিজেই সৌন্দর্য খুঁজবেন। তাই প্লিজ আমার কাছ থেকে দূরে থাকবেন, তাহলে আপনার এই মোহ কেটে যাবে। কথাগুলো বলে রুহি আর দাঁড়ায় না, দ্রুত ছাদ থেকে নিচে চলে আসে। রাত সকাল 8টা। সারাদিন রোদরুমেই ছিল, রুম থেকে একবারের জন্য বের হয়নি। শুভ্র কথায় ভাবছে, সে ভেবে পাচ্ছে না শুভ্রের রুমে কি করে গেল। আর কাল রাতে তার মনে হয়েছিল কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। গভীর ঘুমে ছিল, তাই ঠিক আন্দাজ করতে পারেনি। রোদের এখন রুমে বসে থাকতে ভীষণ বিরক্ত লাগছে। সেই সকাল থেকে রুমেই ছিল, নিজেকে কেমন বন্দি বন্দি মনে হচ্ছে। এই নীলা রুহির কোনো খোঁজ নেই, সেই কখন গেল, কি জরুরি কাজ আছে বলে, কিন্তু এখনো আসলো না। এই দিকে নীলা নিলয় ঝগড়া করছে, রুহি কোনোভাবেই তাদের দুইজনকে থামাতে পারছে না। বাচ্চাদের মতো দুইজন ঝগড়া করেই যাচ্ছে। রোদ বাহির থেকে নীলার গলার আওয়াজ পেতেই রুম থেকে ধীর পায়ে বেরিয়ে আসে রোদ। নীলা আর নিলয়ের ঝগড়া থামায়। এইদিকে শুভ্র সারাদিন ব্যস্ততা শেষ করে গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতেছিল। এমন সময় পিছন থেকে শুভ্রকে রিয়া জড়িয়ে ধরে। প্রথমে কিছুটা অবাক হলেও রিয়াকে দেখে মেজাজ খারাপ হয়ে যায়। ধাক্কা দিয়ে রিয়া সরিয়ে দিয়ে বলে ওঠে, শুভ্র, ছিহহ চাচি, আমি বিবাহিত,
আপনার ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করে বউয়ের হক নষ্ট করবেন না। রিয়া শুভ্রের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে, জীবন প্রথম কেউ তাকে এইভাবে চাচি বলল। রিয়া আবার শুভ্রকে জড়িয়ে ধরতে আসতে নেয়। শুভ্র 2 কদম পিছিয়ে বলে ওঠে, শুভ্র, ব্যাস ব্যাস, এখানে থামেন। আর 1 পা আমার দিকে এগোলে নিজে পা আর পায়ের জায়গা থাকবে না, হাতে ধরিয়ে দিব। শুভ্র শান্ত কণ্ঠে হুমকিতে রিয়া ভয় পেয়ে যায়। তারপর নিজেকে শান্ত করে মনে মনে সাহস জোগায়। যে করে হোক শুভ্রকে নিজের করতে হবে। রিয়া নেকা নেকা কান্না ভাব করে বলে ওঠে, রিয়া, আমি জানি শুভ্র তুমি ভালো নেই, আর রোদ তোমাকে কখনোই ভালো রাখতে পারবে না। শুভ্র, তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে অনেক সুখ দিব। শুভ্রের রিয়ার কথাগুলো বুঝতে বেশি সময় লাগে না। রিয়া আসলে তাকে কি বুঝিয়েছে, রাগে চোখ লাল হয়ে গেছে। রিয়া শুভ্রের কাছে এগিয়ে আসতে শুভ্র ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রিয়া ধাক্কার তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। শুভ্র রিয়ার হাতের উপর নিজের পা রেখে জোরে আঘাত করে। রিয়া ব্যথায় জোরে চিৎকার দিয়ে উঠে। শুভ্র রিয়ার সামনে হাঁটু গেড়ে বসে রাগী চোখে তাকিয়ে বলে ওঠে, শুভ্র, তোর মতো নোংরা মেয়ের দিকে এই শুভ্র চৌধুরী ভুল করেও তাকাবে না। সস্তা জিনিস উপর কোনো ইন্টারেস্ট নেই আমার। রিয়া হাতে আরো জোরে চেপে ধরে বলে ওঠে, শুভ্র, শরীর নিয়ে যদি এতই জ্বালা থাকে তাহলে পতিতালয় চলে যা, অনেক লোক পাবি যা। শুভ্র উঠে দাঁড়ায় রুম থেকে বের হতে যেতে যেতে বলে, শুভ্র, আজকে জানে মারলাম না, এরপর যদি এমনটা বলিস বা আমার কাছে আসার চেষ্টা করিস তো জানে মেরে ফেলব। আমার রুমে এসে তোকে যেন না দেখি। কথাগুলো বলেই শুভ্র রুম থেকে বেরিয়ে যায়। রিয়া হাত নিয়ে ব্যথায় কাতরাতে থাকে। মনে হচ্ছে হাতের হাড় ভেঙে গেছে। এই শুভ্র চৌধুরীকে সে যতটা সহজ মনে করেছিল, আসলে সে এতটাও সহজ না। রিয়া ভয়ে শুভ্রের রুম থেকে উঠে তাড়াতাড়ি নিজের রুমে চলে যায়। রোদ রাতের খাবার খেয়ে বিছানার উপর চোখ বন্ধ করে শুয়ে আছে, ভীষণ মাথা ব্যথা করছে। শুভ্র নিজের রুম থেকে বেরিয়ে সোজা ছাদে চলে যায়। এখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে আছে। ওই রিয়ার জন্য এই রাগ নিয়ে বউয়ের কাছে যাওয়া যাবে না। আবার রাগের বসে কি না কি করে বসে। রাত এখন সকাল 11টা। রোদ অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে আছে, কিন্তু ঘুম আসছে না, তাই চোখ বন্ধ করে শুয়ে আছে। শুভ্র আস্তে করে রোদের দরজা খুলে রুমে ঢুকে। রোদ মাথার উপর 1 হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। শুভ্র ধীর পায়ে এগিয়ে যায় রোদের দিকে। রোদ শুভ্রের উপস্থিতি এখনো টের পায়নি। শুভ্র রোদকে বিছানা থেকে নিজের কোলে তুলে নেয়। রোদ সাথে সাথে চোখ খুলে তাকায়, কিছুটা সময় লাগে কি হচ্ছে বুঝতে। রোদ যখন বুঝতে পারে সে শুভ্রের কোলে, তখনই নামার জন্য নড়াচড়া শুরু করে দেয়। শুভ্র বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শুভ্র, স্টপ। রোদ, এইভাবে নড়াচড়া করলে একদম নিচে ফেলে দিব। রোদ ভয় থেমে যায়। এই লোকের বিশ্বাস নেই, ফেলে দিতেও পারে। শুভ্র রোদকে নিজের রুমে এনে বেড শুয়ে দেয়। রোদের যেন আর এই সব সহ্য হচ্ছে না। সে আর যাই হোক এই লোকের সাথে একই রুমে কোনোভাবেই থাকবে না। রোদ বিছানা থেকে উঠে যেতে নেয়। শুভ্র রোদের হাত টেনে ধরে বিছানার উপর রোদকে কোলে নিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরে। রোদ ছোটাছুটি করছে যাওয়ার জন্য। শুভ্র বিরক্ত হয়ে বলে ওঠে, লেখিকা শান্তামনি। শুভ্র, এইভাবে ছোটাছুটি করে কোনো লাভ নেই বউ, আমি তোমায় ছাড়তে আছি না। লেখিকা শান্তামনি বলেই রোদের গাড়ে নিজের নাক ঘষতে থাকে। রোদের যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে। শুভ্রের এমন করাই কোনোভাবেই মেনে নিতে পারছে না। শুভ্রকে ধাক্কা দিয়ে দৌড়ে রুম থেকে বের হতে যায়। লেখিকা শান্তামনি দরজা কাছে যেতেই দেখে দরজা লক করা। রোদ দরজা ধাক্কাতে থাকে কিন্তু দরজা খুলছে না। শুভ্র দুষ্ট হাসে। সে ভালো করেই জানে তার এই বউকে মানাতে তার অনেক কাঠঘর পোড়াতে হবে, তাই সে রোদকে যে করেই হক নিজের কাছে কাছে রাখতে হবে।
আর সবার আগে খুঁজে বের করতে হবে তার মায়ের খুনিকে, আর সেদিন রাতে আসলে কি ঘটেছিল। লেখিকা শান্তামণি। রোদের চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। শুভ্র রোদের হাত ধরে হেঁচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয়। রোদের কোমর অবধি চুলগুলো খুলে গেছে। মুখের কাছে কিছু চুল পড়ে আছে। শুভ্র রোদের চুলগুলো সরিয়ে কানের পাশের গুজে দেয়। রোদের চোখ দিয়ে পানি পড়ছে, ঠোঁট দুটো থর থর করে কাঁপছে। রোদের ভীষণ ভয় লাগছে শুভ্রকে দেখে। সে মনে করছে শুভ্র হয়তো তাকে মারবে, আবার হয়তো কোনো কিছুর জন্য প্রতিশোধ নিবে। রোদ ভয়ে সিটিয়ে যায়। ছটফটানি বন্ধ হয়ে যায়। শুভ্র এক ধ্যানে তাকিয়ে আছে রোদের দিকে। কান্নার জন্য কিছুক্ষণ পর পর রোদের ঠোঁট কেঁপে উঠছে, চেহারা ফুলে গেছে, নাকে ডগা রক্তিম হয়ে আছে। শুভ্রের শিরায় উপশিরায় ঠান্ডা স্রোত ভয় যায়। শুভ্র আর কিছু ভাবতে পারে না, ঠ্যাট ডুবিয়ে দেয় রোদের ঠোঁট। রোদের চোখ বড় বড় হয়ে যায়। মনে হচ্ছে চোখ বেরিয়ে আসবে। শুভ্রের নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রোদ হাইটে ছোট হওয়াতে শুভ্র রোদকে এক হাতে কোমর পেঁচিয়ে উপরে দাঁড় করাই, আর এক হাত দিয়ে রোদের পিছনে চুল চেপে ধরে ডিপলি কিসস করতে থাকে। রোদ নিঃশ্বাস নিতে পারছে না। আর কতক্ষণ এই রকম থাকলে হয়তো প্রাণটা বেরিয়ে যাবে। শুভ্রের ছাড়ার কেন নাম নেই। মনে হচ্ছে এত বছরের ক্ষুধার্ত ছিল, আর সে তার খিদে মিটাচ্ছে। রোদের চোখে সামনে অন্ধকার হয়ে আসে। হাত পা নেতিয়ে যায়। মনে হচ্ছে মরে যাবে। শুভ্রকে নিজ থেকে দূরে সরাবে সেই শক্তিটুকু যেন তার শরীরে নেই। রোদ শরীর পুরো ভর শুভ্রের উপর ছেড়ে দেয়। শুভ্রের হুঁশ আসে। রোদকে ছেড়ে দিতেই দেখে রোদ অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। রোদকে শুয়ে দিয়ে রোদের দিকে তাকাতেই দেখে ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। মাথা চুলকে শুভ্র রোদের দিকে তাকিয়ে বলে উঠে, শুভ্র, বালের কপাল, জীবনে প্রথম বউকে কিসস করল, কিন্তু মন ভরে কিসস করতে পারল না। তার আগেই তার বউ অজ্ঞান, কিসস সহ্য করতে পারে না, তাহলে এই বউ দিয়ে তার বাসর কিভাবে হবে। রানিং।